ডাকসুর সবশেষ নির্বাচিত ভিপি নুরুল হকের উপর নির্মম হামলা, বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ, ভিন্নমত দমন সহ নানা কারণে গত এক যুগে চাপা ক্ষোভ ছিল সাধারণ শিক্ষার্থীদের ভেতর। মূলত এটা আসলে কোনো বিশ্ববিদ্যালয় না, এটা হচ্ছে একটা দলীয় কার্যালয়, একটা টর্চার সেল। প্রকাশ্যে শিক্ষার্থীদের নির্যাতন, হামলা, মামলা, হয়রানি, তারপরও নীরব ভূমিকায় ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ব্যবস্থা তো দূরের কথা, দলীয় রাজনীতিতে বুঁদ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদন্ত আলোর মুখ দেখেনি। সিট বন্টন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোথায় কি করবে না করবে সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দিত। প্রক্টর, ভিসি, সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা দলের গোলামি করছে এত বছর। শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাপা ক্ষোভের বিস্ফোরণ ঘটে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। এরপরই আত্মগোপনে যান তৎকালীন ভিসি, প্রক্টর সহ অনেকেই। মামলার আসামিও হয়েছেন কেউ কেউ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গেল দেড় দশকে দেশজুড়ে সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় কার্যালয় বানিয়ে ছড়ানো হয়েছে রাজনৈতিক বিষবাষ্প। ক্ষমতার চেয়ার ধরে রাখতে শিক্ষার্থীদের বানানো হয়েছে রাজনীতির হাতিয়ার। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও ছিলেন এক ধাপ এগিয়ে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি ধীরে ধীরে রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে। আর সেই আন্দোলন থেকেই ঘোষণা আসে এক দফার, যেটির বাস্তবায়ন ঘটে গত বছরের 5ই আগস্ট। কিন্তু এরপরেও কেন বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলনে উত্তাল, তার অনুসন্ধান করব আমরা। ঘটনাটি 2024 সালের 4 আগস্টের, যখন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। আন্দোলন দমাতে সরকার প্রশাসন সহ তার পেটুয়া বাহিনীকে লেলিয়ে দিয়েছিল। তারই অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে তৎকালীন ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া রেজিস্ট্রার মনিরুল ইসলামকে দিয়ে একটি গোপন জুম মিটিংয়ের আয়োজন করেন। আমরা জননেত্রী শেখ হাসিনাতে আস্থা রাখি এবং আস্থা রাখবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্প্রতি সেই মিটিংয়ের ভিডিও ফাঁস হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের আগুনে যেন ঘি ঢেলে দেয়। সেদিনের জুম মিটিংয়ে অংশ নেয়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের খুঁজে বের করব, যাদের কেউ কেউ সরাসরি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আবার কেউ কেউ অযোগ্য হয়েও শুধু রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাগিয়ে নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের চাকরি। তবে তার আগে আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য জানা দরকার। এখানে বিগত সময়ে যে ফ্যাসিস্টের যে আস্তানা, এখানে যে আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় হিসেবে এখানে ব্যবহৃত হতো, তার থেকে আমরা আশা করছিলাম যে এখন বরিশাল বিশ্ববিদ্যালয় বেরোবে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন সহ শিক্ষার্থীদের উন্নয়নে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকরী পদক্ষেপও গ্রহণ করবে। কিন্তু বাস্তবতা তার একদমই বিপরীত। সেরকম কোনো পদক্ষেপ আমরা দৃশ্যমান পাই নাই। মোহাম্মদ মোশাররফ হোসেন ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনেরও সক্রিয় সদস্য। তাই ক্যাম্পাসকে কিভাবে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হয় সেই কূটকৌশলটি ভালোভাবেই বুঝতে পেরেছেন। আমাদের মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, যারা ফ্যাসিস্টদের পুনর্বাসন করতেছে, ফ্যাসিস্টদের যে কোনো ওয়েতে বরিশাল বিশ্ববিদ্যালয়কে বিতাড়িত করতে চায়, তারই ধারাবাহিকতায় আজকের এই আন্দোলন চলমান। এতদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে, কিন্তু তাদের এই আন্দোলনের আওয়াজ কি কর্তৃপক্ষের কানে পৌঁছেছে? ফ্যাসিস্ট হাসিনা যেভাবে মানুষের কণ্ঠকে রোধ করার জন্য মামলা, হামলা, ভয়ভীতি দেখে কণ্ঠ রোধ করতো, ঠিক একই পলিসিতে আমাদের বর্তমানের যে বিশ্ববিদ্যালয়ের প্রধান অভিভাবক বা প্রশাসক, তিনি কিন্তু একই রোল প্লে করতেছেন। তারা আওয়ামী লীগের যে এজেন্ডা সেটা এখনও বাস্তবায়ন করতে চাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়কে একটা অস্থিতিশীল করে এখানে সরকারকে অসহযোগিতা বলি বা আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার যে পাইতারা, দেশে যে অশান্তি সৃষ্টি করার যে একটা পাইতারা, তারা কিন্তু এখনও চলমান রয়েছে। দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার যে অভিযোগ করেছেন মোশাররফ হোসেন,
তার একটি নমুনা খুঁজে পায় টিম সার্চলাইট। 13 এপ্রিল ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে একটি চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার মনিরুল ইসলামের স্বাক্ষর করা ওই চিঠিতে অধ্যাপক মহসিনকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দেওয়া হয়। রেফারেন্স হিসেবে তার নিয়োগের সময় পুলিশ ভেরিফিকেশনের মন্তব্য উল্লেখ করা হয় ওই চিঠিতে, যাতে বলা হয়েছিল রাজনীতি না করলেও আওয়ামী লীগের আদর্শ লালন করেন ডক্টর মহসিন উদ্দিন। নতুন বিপ্লবের মাধ্যমে অর্জিত সরকার, সেই সরকারের সময় তো আসলে আমরা যারা সেদিন ছাত্রদের পক্ষে বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিলাম তাদের তো আসলে পুরস্কৃত হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে এখন সেই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের যে স্বাক্ষরকারীদের মধ্যে আমাকে আজকে ভাগ্যের পরিণতি, করুণ পরিণতি, যে তারা আমাকেই বলছে যে আমি আওয়ামী দোসর কিংবা আমি ফ্যাসিবাদের দোসর। যিনি জুলাই আগস্টে ফ্যাসিস্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, চাকরি এমনকি জীবনকেও ফেলে দিয়েছিলেন শঙ্কার মুখে, এখন সেই শিক্ষককেই দেয়া হয়েছে ফ্যাসিস্টের ট্যাগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন পদক্ষেপকে কিভাবে দেখছেন শিক্ষার্থীরা? 4ই আগস্ট অন্তিম মুহূর্ত পর্যন্ত যারা গণহত্যার পক্ষে ছিলেন, আমাদের এক দফার বিপক্ষে ছিলেন, তাদেরকে আজ পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাক্ষর দিয়ে আমাদের শিক্ষক, আমাদের সহযোদ্ধা যিনি আমাদের পক্ষে ছিলেন, তাকে আজকে ওই স্বৈরাচারের দোসরদের স্বাক্ষরের মাধ্যমে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং আপনারা হয়তো চিঠিটা দেখেছেন, কি অপেশাদার এবং অমার্জিত ভাষায় চিঠি প্রদান করে তাকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইংরেজি বিভাগের ছাত্র মোহাম্মদ রাকিন খানের বক্তব্যেই স্পষ্ট, কর্তৃপক্ষের এমন কাজ তারা মেনে নিতে পারেননি। আর যে রেজিস্ট্রারের স্বাক্ষরে এই চিঠিটি দেয়া হয়েছে, উল্টো তার বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল তুলেছেন শিক্ষার্থীরা। মনপুরা উপজেলার সাবেক আওয়ামী লীগের সহ সভাপতি তিনি ছিলেন। এছাড়া তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী কেলেঙ্কারির সাথে অভিযোগে দণ্ডপ্রাপ্ত। রাকিন খান যার কথা বলছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম। টিম সার্চলাইটের হাতেও আসে মনিরুল ইসলামের বিরুদ্ধে হওয়া নারী কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন। ফিরছি একটা বিরতির পর। মনিরুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার এবং ভোলার মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর পর থেকেই নিয়োগ বাণিজ্য, শিক্ষক শিক্ষার্থীদের বহিষ্কার, চাকরিচ্যুতির হুমকি সহ নানা অভিযোগের পাহাড় জমা পড়ে মনিরুল ইসলামের বিরুদ্ধে। নারী ঘটিত কেলেঙ্কারির কারণে একবার চাকরিচ্যুতও হয়েছিলেন, তবে সবকিছু পাশ কাটিয়ে বহাল তবিয়তেই রয়েছেন তিনি। আমাদের যে রেজিস্ট্রার আছেন, ওনার আসলে নারী কেলেঙ্কারির দায়ে ওনার যে অব্যাহতি দেওয়ার পরেও ওনাকে কিন্তু শপথে বহাল, মানে মেয়াদ শেষ হওয়ার পরেও শপথে বহাল রাখা হয়েছে। এজন্য এটা নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা অসন্তুষ্টি এবং হচ্ছে মানে কি বলে একটা নারী নিপীড়নের দায়, মানে তো বুঝতেই পারতেছেন, মানে এই যে এই কারণটা নিয়ে আসলে মূলত লাস্ট যে আন্দোলন এটা শুরু হয়। দলীয় রাজনীতিতে বুথ, পাশাপাশি নারী কেলেঙ্কারির মতো নৈতিক স্খলনের প্রমাণ, তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন তার পক্ষে অবস্থান নিল? আন্দোলনটাকে আসলে দমন করার জন্য, বা এটাকে আমি আসলে দেখতেছি ভিন্ন মতকে দমন করার জন্য, যে আসলে জিডি করা, মামলা করা এবং শিক্ষার্থীদের একটা ভয়ভীতি প্রদর্শন করে মানে তাদেরকে দমিয়ে রাখা, এটা আসলে আমরা একটা ফ্যাসিস্ট অভিব্যক্তিরই প্রকাশ দেখতে পাই। ভূমিকা সরকারের মতো অনেক শিক্ষার্থীর অভিযোগ, ফেসিবাদের বিরুদ্ধে যেখানে ব্যবস্থা নেওয়ার কথা, সেখানে উল্টো মনিরুল ইসলামকে পুরস্কৃত করা হয়েছে, যে কারণে অবসরে যাওয়ার পরও তিনি চাকরিতে বহাল। তবে ফ্যাসিস্ট সরকারের দোসর শুধু মনিরুল ইসলাম একাই নন। 4 আগস্টের আলোচিত সেই জুম মিটিংয়ে নেতৃত্ব দেয়া ভিসি ডক্টর বদরুজ্জামান ভূঁইয়াকে অপসারণ করা হলেও বেশিরভাগই বহাল তবিয়তে রয়েছেন। তাদের অনেকের সাথেই যোগাযোগ করে টিম সার্চলাইট। আমরা তখনকার প্রেক্ষাপটে
যে ধারাবাহিকতা যারা শুরু করেছেন, সঞ্চালনা করেছেন, তাদের কথায় মাননীয় উপাচার্য মহোদয় কথা বলেছেন, আমাদের তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ অনেকেই কথা বলেছেন, তার ধারাবাহিকতায় আমরা কথা বলেছি। চাকরি বাঁচানোর স্বার্থে কেউ কেউ জুম মিটিংয়ে অংশ নেন, তবে কারো কারো রয়েছে তৎকালীন সরকার দলীয় সংশ্লিষ্টতা। তেমনই একজন শিক্ষককে খুঁজে বের করি, যার শ্বশুর ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আর চাচা ছিলেন সংসদ সদস্য। সভাপতি ছিল অনেক আগে ও ইউনিয়ন, হ্যাঁ আওয়ামী লীগের রাজনীতি করে, এখনো করে। আমার চাচা, হ্যাঁ, যে তালুকদার মোহাম্মদ ইউনূস চাচা, না এটা অস্বীকার করি না। তো এই প্রক্রিয়ার সাথে, আওয়ামী লীগের রাজনীতির প্রক্রিয়ার সাথে আমরা এখানে জয়েন করার পর থেকে আমরা সবাই ছিলাম। রাজনীতির প্রভাবদুষ্ট আব্দুল কাইয়ুম এতটাই বেপরোয়া ছিলেন যে শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপরও ছড়ি ঘোরাতেন। তথ্য বলছে, আবেদনের সময় যোগ্যতা না থাকার পরও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি বাগিয়ে নিয়েছিলেন এই আব্দুল কাইয়ুম। আমি যদি দেখাই একটু আপনাকে, হ্যাঁ দেখান, শিওর দেখান আপনি। ওইটা আমাদের রেজাল্ট, ওটা পরবর্তীতে আমাদের রেজাল্ট ভুল হয়েছিল, পরে আবার ঠিক হয়েছে। 3.63 আপনার এটা ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভুল ছিল। আচ্ছা, এইটা তখন আমরা করছি, পরবর্তীতে আমরা রেজাল্ট কারেকশন করে এসেছি 3.71 আর 3.70। পরীক্ষার ফলাফল পরে কারেকশন বা ইমপ্রুভ যাই হয়েছে, কিন্তু চাকরির জন্য আবেদন করার সময় তো যোগ্যতার স্বল্পতা ছিলই। তবে তিনি বিশ্ববিদ্যালয় নিয়োগের একটি গোপন তথ্য সাবলীলভাবেই প্রকাশ করলেন। বিশ্ববিদ্যালয় 2011 সাল থেকে আজ পর্যন্ত এর মধ্যে এই আওয়ামী লীগ সরকার এবং এই যাবৎকালে যতগুলো নিয়োগ হয়েছে, আপনি শিক্ষক বলেন, কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, অন্যান্য যারা বলেন, সবাই একই পথের পথিক। তাহলে শুধুমাত্র অধ্যাপক মহসিনকেই কেন ফ্যাসিস্টের দোসর তকমা দেয়া হলো, বাদ দেয়া হলো বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কমিটি থেকে? ফিরছি আরেকটা বিরতির পর। জুলাই অভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেল, আন্দোলনে ফুঁসছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। যাদের ঘিরে শিক্ষার্থীদের এই বিক্ষোভ, তথ্য বলছে এদের সবাই আওয়ামী রাজনীতির সুবিধাভোগী ছিলেন। দলীয় রাজনীতির এই সুবিধা এতটাই বেশি ছিল যে যোগ্যতা না থাকা সত্ত্বেও বাগিয়ে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার চাকরি। আমার থার্ড ক্লাস, আমি তো থার্ড ক্লাস নিয়ে চাকরি নিয়েছি। অ্যাপ্লাই করলেন কিভাবে? আপনি তো একজন শিক্ষিত মেয়ে, যখন দেখলেন যে একটা জায়গার মধ্যে সেকেন্ড ক্লাস চাইছে, আপনার থার্ড ক্লাস, আপনি তো সেখানে অ্যাপ্লাই করতে পারার কথা না? আপনি তো নর্মাল কমন সেন্স তাই বলেন না, অ্যাপ্লাই করতে পারার কথা না সেটা না, আমি অ্যাপ্লাই করেছি যে যদি আমি কোনোভাবে যদি হয় চাকরি, অ্যাপ্লাই করতে তো আর দোষ নেই। অনুসন্ধান বলছে, সেকশন অফিসার পদে যোগ্যতা না থাকার পরও ফাতেমা মমতাজ মলি চাকরি পেয়েছেন তার ছাত্রলীগের পদ আর স্থানীয় আওয়ামী লীগ নেতার প্রভাবে। নিজেকে রাজনীতির প্রভাবমুক্ত থাকার দাবি করলেও শেষ সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আপনি পাস কোর্সে পড়াশোনা করছেন, কিন্তু আপনি যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগে লেখা ছিল অনার্স এবং মাস্টার্স। তো এই নিয়োগটা আপনার কীভাবে হলো এবং আপনি কীভাবে অ্যাপ্লাই করলেন? আসলে নিয়োগের বিষয়ে তো আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, এটা আপনার কর্তৃপক্ষের সাথে কথা বললে ভালো হয়। পাস কোর্সে কৃতকার্য হওয়া রফিক সেরনিয়াবাদকে চাকরি দিতে টিএসসির সহকারী ক্যান্টিন ম্যানেজার নামে নতুন একটি পদই তৈরি করা হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এইখানে অভিযোগ হচ্ছে যে আপনি আপনার সেই দলীয় না, এটা না, এটা আমি রেজাল্ট হওয়ার আগে আমার চাকরি হয় না। রেজাল্ট হওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট কার্ড আমি তো জানি আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ড রেজাল্টের পরে, তারপরে আমি আমার যোগদান আমার রেজাল্টের পরে। বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক এই নেতাকে সহকারী স্টোর অফিসার পদে নিয়োগ দেওয়া হয় পরীক্ষায় পাশ করার আগেই। আমি ঘাতক দালাল নির্মূল কমিটির বরিশালের সদস্য সচিব এবং আমি সেন্ট্রাল কমিটিরও জয়েন্ট সেক্রেটারি, জানেন না, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। কিন্তু আপনি একজন সরকারি কর্মকর্তা হতে পারেন কিনা? হ্যাঁ পারি, কারণ কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে না, সামাজিক সংগঠন যে কেউ করতে পারবে। সরকারি কর্মকর্তা হয়েও বীর দর্পে নিজের কর্মকাণ্ডের জানান দিলেন
উপরেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কর্মস্থলে দলীয় প্রভাব বিস্তারের। মুর্শিদ আবিদিনের মতো এভাবেই মেধাকে পাশ কাটিয়ে শুধু রাজনৈতিক যোগ্যতা দিয়েই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন এমন আরও অনেক কর্মকর্তা কর্মচারী। শিক্ষার্থীদের এই আন্দোলন থামানোর ব্যাপারে প্রশাসন কোনো ভূমিকা নেবে কিনা সে বিষয়ে কথা হয় প্রভিসি অধ্যাপক ডক্টর গোলাম রব্বানীর সাথে। এখানে আমার মনে হয় ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গিয়ে মামলা বা জিডি এগুলো করে আমরা প্রশাসনের সাথে ছাত্রছাত্রী মুখোমুখি কোনো অবস্থানে যাওয়া উচিত না আমি মনে করি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এমন উত্তাল পরিস্থিতি যার সামাল দেওয়ার কথা, খোদ তার বিরুদ্ধেই ফেসিবাদের সংশ্লিষ্টতার অভিযোগ। অনেকটা আড়ালে ঢাকায় অবস্থান করছেন ভিসি অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন। ছাত্রদের এখন এই আন্দোলন এক দফায় গিয়ে ঠেকেছে, যেখানে আপনারা পদত্যাগ চাচ্ছেন। রাইট, আপনি কি বলতে চান? আমি বলতে চাই শিক্ষার্থীরা কখনো ভুল করে এবং তাদের আবারও ভুল হচ্ছে। এই কারণে বলছি যে তাদের যে দাবিগুলো ছিল সিন্ডিকেটের সভার মাধ্যমে সবগুলো দাবিকে অ্যাড্রেস করা হয়েছে, তারপরেও তারা এক দফাতে গেছে এবং সেগুলো করছে তারা না বুঝে এবং বিভিন্ন ইন্ধনে পড়ে। এরই মধ্যে ঘটে গেছে অনেক পরিবর্তন। আমাদের অনুসন্ধান চলাকালেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঢাকার গেস্ট হাউসে জরুরি সিন্ডিকেট সভা তলব করা হয়, অপসারণ করা হয় রেজিস্ট্রার মনিরুল ইসলামকে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ এখন ভিসির পদত্যাগের এক দফা দাবি তুলেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার এসব বিদ্যাপীঠে উত্তাল আন্দোলন ঘিরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভূমিকা কি জানতে কথা বলেছি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর এস.এম.এ. ফায়েজের সাথে। বরিশাল ইউনিভার্সিটির যে বিষয়টা উপাচার্যকে ঘিরে, এটা কিন্তু সরকার খুব মনোযোগের সাথে লক্ষ্য করছে এবং সরকারের সাথে ফর দ্যাট ম্যাটার মাননীয় উপদেষ্টার সাথে, শিক্ষা উপদেষ্টার সাথে ওদের কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। তো আমার বিশ্বাস খুব শীঘ্রই একটা সমাধান আসবে ইনশাআল্লাহ। সমস্যা সমাধানের নামে শাক দিয়ে মাছ ঢাকলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেনতেনভাবে লোক দেখানো ব্যবস্থা শিক্ষার্থীদের আরও বিক্ষুব্ধ করে তুলতে পারে। তাই পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের দাবির বিষয়টি যেমন বুঝতে হবে, তেমনি সেটি যৌক্তিক কিনা সেটিও। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।